ঠিক আছে। তো তাহলে এই অধ্যায়ের নাম কি? স্থানাঙ্ক জ্যামিতি না? স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, দেখি পড় তো সিরিয়ালে, কি? রিডিং পড়। ও, বিন্দু সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিতি। হুম। জ্যামিতির এই অংশ বিশ্লেষণ জ্যামিতি নামেও পরিচিতি। সমতলে বিন্দু পাতনের মাধ্যমে সরল বা বক্ররেখা অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র যথা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি চিত্র প্রকাশ করা হয়। সমতলে বিন্দু পাতনের পদ্ধতির সূচনা করেন বিখ্যাত ফরাসি গণিতবিদ র্যান দেকার্তে। ডেস্কিয়েরে। দেকার্তে। ডেকার্তে। হুম। ডেকার্তে। হুম। ডেকার্তের প্রবর্তিত জ্যামিতির এই স্থানাঙ্ক প্রথা তারই নামানুসারে কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত। স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতি মূলত কার্তেশীয় স্থানাঙ্ক নির্ভর, তাই ডেকার্ত থেকে বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তকও বলা হয়। এই অধ্যায়ের প্রথম অংশে শিক্ষার্থীদের সমতলের কার্তেশীয় স্থানাঙ্কের ধারণা প্রদানের মাধ্যমে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কৌশল আলোচনা করা হবে। দ্বিতীয় অংশে সরলরেখার মাধ্যমে সৃষ্ট যে কোনো ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি আলোচনা করা হবে এবং তৃতীয় অংশে সরলরেখার ঢাল নির্ণয় এবং দুটি বিন্দুর সংযোগ সংযোগে সরলরেখার সমীকরণ নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করা হবে। বক্ররেখা দ্বারা সৃষ্ট কোনো জ্যামিতিক চিত্র বা সমীকরণের আলোচনা এখানে করা হবে না। উচ্চতর শ্রেণীতে এই সংক্রান্ত বিশদ আলোচনা করা হবে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক হুম, পড়। সমতলের ধারণা পূর্ববর্তী শ্রেণীতে দেয়া হয়েছে। একটি টেবিলের উপরিভাগ, ঘরের মেঝে, বই এর উপরিভাগ, এমনকি যে কাগজের ওপর লেখা হয় এদের প্রত্যেকেই সমতল। একটি 1 মিনিট দাঁড়া, ফুটবলের উপরিভাগ। 1 মিনিট দাঁড়া। সমতলের ধারণা পূর্ববর্তী শ্রেণীতে দেওয়া হয়েছে, সমতল কাকে বলে? মানে সমতল, হুম। ওই যে টেবিলের উপরিভাগ, ঘরের মেঝে, হুম। এগুলাই তো সমতল। আচ্ছা, এগুলো সমতল, এগুলো যদি সংজ্ঞা আসে তখন? বল সমতল কাকে বলে? সমতল হচ্ছে ওই ক্লাসে জায়গা। আমি আজাইরা পূর্বের শ্রেণীতে দেয়া হচ্ছে। আমি যদি একটা বিন্দু ড্র করি, এই জায়গায় একটা বিন্দু দিলাম, হুম। এই জায়গায় একটা বিন্দু দিলাম, এবার যদি দুই বিন্দু যোগ করি, হুম। যোগ করার পরে যদি এই বিন্দু, এই পুরো লাইনের মধ্যে কোনো জায়গায় যদি ভাঙ্গা না থাকে, হুম। তাহলে ওই জায়গাকে বলে সমতল। একটি দুটা বিন্দু দিলাম, দুটা বিন্দুর মধ্যে। আমি লাইন ড্র করলাম, দুটো বিন্দু যোগ করে লাইন ড্র করলাম। হুম। এখন এই লাইনটা যদি বেঁকা বাঁকা না হয়, হুম। তাহলে সেটা সমতল। হুম। ঠিক আছে। হুম। হুম। এরপর? তারপর একটি ফুটবলের উপরিভাগ বা একটি বোতলের উপরিভাগ হলো বক্রতল। হুম। এই অংশে সমতলে অবস্থিত কোনো বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের কৌশল আলোচনা করা হবে। সমতলে অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ওই সমতলে অঙ্কিত দুটি পরস্পরছেদী সরলরেখা হতে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব জানা প্রয়োজন। এর কারণ হিসেবে বলা যায় পরস্পরছেদী দুটি সরলরেখা হতে কোনো নির্দিষ্ট দূরত্বে কেবলমাত্র একটি বিন্দুই থাকতে পারে। বুঝে বুঝে পড়িস, কোনো সমতলে কোন লাইন বুঝিস না, ইয়ে করিস, আচ্ছা, খালি রিডিং কোনো করিস না। সমতলে কোন সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এরূপ দুটি সরলরেখা এক্স ও এক্স এবং ওয়াই ও ওয়াই আঁকলে এক্স ও এক্স প্রাইম কে এক্স অক্ষে, এস অ্যাক্সিস ও ওয়াই প্রাইম কে ওয়াই অক্ষে এবং ছেদ বিন্দু ও কে বিন্দু মূল বিন্দু বলে মূল বিন্দু বলা হয়। হুম। আঁকলে এটাকে মূল বিন্দু হয়, Y অক্ষে এবং ছেদ বিন্দু ও কে মূল বিন্দু বলে। হুম। এখন ধরে নিই অক্ষদ্বয়ের সমতলে যে কোনো বিন্দু পি, উক্ত পি বিন্দু থেকে এক্স ও এক্স
ও এক্স অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম অর্থাৎ ওয়াই অক্ষের ওপর লম্ব যথাক্রমে পি এম এবং পি এন, তাহলে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ইকুয়াল টু এন পি ইকুয়াল টু ও এম ইকুয়াল টু এক্স কে পি বিন্দুর ভুজ বা এক্স স্থানাঙ্ক বলে। এই ভুজটা দেখিয়ে। হুম? এ ভুজ এক্স অক্ষের যে মান ওইটাকে বলে ভুজ। 1 মিনিট দ্বারা বলে। গ্রাফ ড্র করিস নি? এই যে এরকম করে আমি ইয়ে করে যদি বলি 2,3 পয়েন্ট বসাই, তাহলে তখন আমরা কি করি? এক্স ওখানে অক্ষ বসাই। বরাবর 2 আর ওয়াই অক্ষ বরাবর 3, তাহলে এই জায়গায় বসাই না? হুম। এই যে এই এক্স অক্ষের যে মান এটাকে বলে ভুজ, আর ওয়াই অক্ষের যে মান এটাকে বলে কোটি। হুম। ঠিক আছে, ওই ভুজ। বুঝছি। হুম। ও, বা এস স্থানাঙ্ক বলে। হুম। আবার এস অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব এম পি ও এন ওয়াই কে পি বিন্দুর কোটি বলে, হুম। বা ওয়াই স্থানাঙ্ক বলা হয়। ভুজ ও কোটিকে একসাথে স্থানাঙ্ক বলা হয়। হুম। সুতরাং চিত্রে পি বিন্দু স্থানাঙ্ক বলতে ওয়াই অক্ষ ও এক্স অক্ষ হতে পি বিন্দুর লম্ব দূরত্ব বোঝায় এবং তাদের এক্স ও ওয়াই দ্বারা নির্দেশ করে। পি বিন্দুর স্থানাঙ্ক পি ফার্স্ট ব্র্যাকেট ওয়াই এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। বিন্দুর স্থানাঙ্ক সূচক এক্স ওয়াই একটি ক্রমজোড় বোঝায় যার প্রথমটি ভুজ এবং দ্বিতীয়টি কোটি নির্দেশ করে। তাই এক্স ডাজ নট ওয়াই হলে এক্স ওয়াই ও ওয়াই এক্স দ্বারা বিন্দু বোঝায়, সুতরাং পরস্পর সমকোণে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। সুতরাং পরস্পর সমকোণে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। পরস্পর সমকোণে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের সাপেক্ষে আয়তাকার স্থানাঙ্ক হুম। কার্তেশীয় হুম। বল। কি? আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে? এই যে 2,3, এই এই মানেক বলে কার্তেশীয় স্থানাঙ্ক। হ্যাঁ, এই যে 2,3 আকারে প্রকাশ করছি না, এটাই কার্তেশীয় স্থানাঙ্ক। ওটা বুঝলাম, কিন্তু আয়তাকার আছে যে। এটা তোর ক্লাসে আয়তকারী আলোচনা হচ্ছে, বক্ররেখা আলোচনা হচ্ছে না। ও, আচ্ছা। আরেকটা আছে হচ্ছে পোলার স্থানাঙ্ক, ওইটাতে তোর হচ্ছে থিটা থাকে, ওটা তোর জানা লাগবে না। কি স্থানাঙ্ক এটা? পোলার স্থানাঙ্ক, পোলার, ওটা পোল ও, থাকে, দিক পোলার। থাকে। পোল মানে দিক। অর্থাৎ আচ্ছা। এই জায়গায় যদি একা বেঁকা হতো তখন হচ্ছে ওই জিনিসটা আসে। অর্থাৎ 3 ডাইমেনশনাল এটা, এটা তো 2 ডাইমেনশনাল। হুম। যদি আরেকটা ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ বা জেড অক্ষ যদি থাকতো তখন আমার এই জায়গায় কোণের একটা প্রশ্ন আসতো। বুঝছি। হুম। বিন্দুটি ওয়াই অক্ষের ডানে থাকলে ভুজ ধনাত্মক ও বামে থাকলে ভুজ ঋণাত্মক। বিন্দুটি ওয়াই অক্ষের ডানে থাকলে ভুজ এই যে ধনাত্মক, বামে থাকলে ভুজ ও থেকে ঋণাত্মক। যদি ডানে যাই তাহলে ধনাত্মক মান আসে, আর বামে গেলে -1 ঋণাত্মক। -2 -3 ঋণাত্মক। ও, এগুলা। হুম। আবার বিন্দুটি এক্স অক্ষের ওপরে থাকলে কোটি ধনাত্মক এবং নিচে থাকলে কোটি ঋণাত্মক। এক্স অক্ষের ওপর কোন ও এক্স অক্ষের ওপর কোটি শূন্য, ওয়াই অক্ষের ওপর ভুজ শূন্য। সুতরাং কোন বিন্দু ধনাত্মক ভুজ ও কোটি যথাক্রমে ও এক্স ও ওয়াই বরাবর বা তাদের সমান্তরাল দিকে থাকবে। একইভাবে ঋণাত্মক ভুজ ও কোটি ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম বরাবর বা তাদের সমান্তরাল দিকে থাকবে। কার্তেশীয় স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা সমতল এক্স ও ওয়াই, ওয়াই ও এক্স, এক্স ও ওয়াই, ওয়াই ও এক্স এই চারটি ভাগে বিভক্ত হয়। এদের প্রত্যেকটিকে চতুর্ভাগ বলে। এক্স ও এক্স ও ওয়াই চতুর্ভাগকে প্রথম ধরা হয় এবং ঘড়ির কাঁটার আবর্তনের বিপরীত দিকে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ ধরা হয়। কোনো বিন্দুর স্থানাঙ্কে
চিহ্ন অনুসারে বিন্দুর অবস্থান বিভিন্ন চতুর্ভাগে থাকে। দুটি তাহলে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছিস? হ্যাঁ, ওটা বুঝছি। ঠিক আছে। মনে করি P(x1) Y1 এবং Q(x2) Y2 একটি সমতলে অবস্থিত দুটি ভিন্ন বিন্দু। পি ও হুম। কিউ বিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব পি এম ও কিউ এন আঁকি। আবার পি বিন্দু থেকে কিউ এন এর ওপর লম্ব পি আর আঁকি। এখন পি বিন্দুর ভুজ ও এম(x1) এবং পি বিন্দুর কোটি ও পি(y1). কিউ MP/Y1। বিন্দুর ভুজ হুম কিউ বিন্দুর ভুজ ও এন(x2) ও কোটি এন কিউ = Y2 চিত্র হতে আমরা পাই পি আর পি আর এম এন ও এন মাইনাস ও এম S2। এই চিত্র আগে আমি দেখি, হ্যাঁ। এই যে চিত্র। ওই তো মানে এভাবে না, না বলে রিডিং হিসাবে না বলে চিত্র আর ওটা মিলি। হুম। চিত্রে আমরা দেখতেছি কি এই যে P আর M N সমান, কারণ এটা তো হুম বর্গক্ষেত্রের মতো না একটা দেখতে, মানে আয়তক্ষেত্র। হুম আয়তক্ষেত্রের হুম বিপরীত বাহুগুলা সমান, তার মানে P আর M N হুম তো সমান। হুম আচ্ছা, এম এন এর মধ্যে কি কি আছে? এম এন এর মধ্যে আছে কি ও থেকে এন পর্যন্ত ও মাইনাস ও থেকে এম পর্যন্ত, হুম তাই না? হুম ও থেকে এন মাইনাস ও থেকে এম, তাহলে আমি কিভাবে ও এম এন পাবো, এম। তাই না? হ্যাঁ আচ্ছা, ও এন কে আমরা কি ধরছি, X2। এই যে শুরুতে ও এন কে আমরা কি হ্যাঁ ধরছি, হ্যাঁ X2, আর ও এম কে ধরছি X1। X1 মানগুলা বসালাম, তার মানে X2 মাইনাস X1। X1। হুম। তারপরে কিউ আর থেকে হুম। এন কিউ কিউ এবার আর এই লাইন। এন কিউ মাইনাস এন আর ইকুয়াল টু এন কিউ হুম। মাইনাস এন পি। তাহলে এই যে কিউ আর সমান কি, কিউ আর সমান কিউ এন মাইনাস আর এন, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে এইটুকু ধরছি ওয়াই টু আর এইটুকু ধরছি Y1। হ্যাঁ ঠিক আছে। অঙ্ক। এখন হ্যাঁ এখন যদি এই চিত্রটা দেখি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়। আমার তো এই যে পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব দরকার, অতিভুজ দরকার। ও তাহলে হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। হ্যাঁ, ওই তো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে পি কিউ স্কয়ার সমান পি আর স্কয়ার কিউ আর স্কয়ার। হুম আচ্ছা, তার মানে স্কয়ার ওই পাশে চলে গেলে প্লাস মাইনাস রুট ওভার এটা। হুম আচ্ছা, পি আর এর মান হচ্ছে X2 মাইনাস X1, আর কিউ আর এর মান ওয়াই টু মাইনাস Y1। Y2 - Y1। আচ্ছা, এখানে কি প্লাস মাইনাস দোয়াই লাগবে? হুম। না দিলে এখানে তো মানে প্লাস মাইনাস মানে মান তো আসছে না এখানে তো, ব্রাকেটের ভেতরই আছে আর স্কয়ার তো আছে, এখানে প্লাস মানে তো আসবে। হুম। উত্তর লেখার সময় প্লাস তাহলে মাইনাস দেওয়ার দরকার নাই, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় প্লাস মাইনাস, ও কারণ দূরত্ব কখনো আচ্ছা। নেগেটিভ হয় না। হুম হুম এই জন্য এটা পজিটিভ করে দিচ্ছে খালি। এই যে দূরত্ব সবসময় ধনাত্মক হয়, অঋণাত্মক হয়, মানে ধনাত্মক হয় এই কারণে ঋণাত্মক মান পরিহার করা হয়েছে। বুঝছি। হুম। যেহেতু দ্রুত সবসময় অঋণাত্মক হয়, সেহেতু ঋণাত্মক মান পরিহার করা হয়। আবার একই নিয়মে পড়বো। এগুলো পড়ার দরকার নাই, উল্টা রিভার্স। কিউ থেকে পি পর্যন্ত সেম, পি থেকে কিউ যা কিউ থেকে পি পর্যন্তই তাই, তাই না? হ্যাঁ হ্যাঁ এই তো। এবার বলতেছে কি যে পি বিন্দু হতে কিউ বিন্দু এবং কিউ হতে পি বিন্দু দূরত্ব সমান, এই কারণে এগুলো সব মানে একই হলো। এখন হুম বলতেছে যদি আমি মূল বিন্দু থেকে কম্পেয়ার করি, মূল বিন্দু 0 0 হতে সমতলে অবস্থিত যে কোনো বিন্দু P(x, Y) এর দূরত্ব PQ। যদি মূল বিন্দু থেকে কম্পেয়ার করি তখন,
তখন সমতল অবস্থিত যে কোনো বিন্দু যেভাবে আসবে পি কিউ রুট ওভার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হুম। তার মানে x1 তখন কি হয়ে গেছে? 0। আর x2 হচ্ছে জিরো। x। হুম। x2 কে x ধরছি, আর x1 হচ্ছে মূল বিন্দু, তো এই জন্য 0। আর y2 y, আর হচ্ছে কি y1 টা 0। হুম। জিরোর দাম নাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মূল বিন্দু হলে এই সূত্র। হুম। হুম। তারপর উদাহরণ 1। উদাহরণ এক। হুম। দুইটা বিন্দু দিছে, বলছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা তো সূত্র জানি। এটা হুম। হচ্ছে x1, এটা হচ্ছে x2। হ্যাঁ। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। x1 y1, x2 y2। এই যে মানগুলা বসালাম, ক্যালকুলেশন করলে √2। আর বুঝছি। হুম। আর যদি মূল বিন্দু হয় তখন মূল বিন্দু থেকে যে 3,0 0,3 কেমনে বের করবো? তাহলে রুলস অনুসারে যে একটা 0, আর এটা এক্স, এক্স এর মান 3, হুম। এক্স এর মান 3, ওয়াই এর মান 0। এই যে, তাহলে কি? আর এখানে হচ্ছে জিরো। হ্যাঁ, তাহলে মান বসালে ওপি এর মান হচ্ছে 3। হ্যাঁ। তাহলে ও কিউ এর মান কত? ও কিউ এর মান হচ্ছে 3। ওপি এর মান হচ্ছে 3। ও কিউ এর বেলা আবার হচ্ছে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 3, এটাও 3। হ্যাঁ। হয় এটাও 3। আর পি কিউ এর কত? তারা পি কিউ, হচ্ছে যোগ দিয়ে দিছে 3√2। হুম, পি কিউ সমান সমান √, দুটা যোগ দিয়ে দিছে না? তার মানে হ্যাঁ। এইভাবে করা যায়। পি কিউ এর মান এইভাবে বের করা যায়। পি কিউ। এটা হচ্ছে ও x1, আচ্ছা। এটা x2, এটা এটা কি x1, x2 হ্যাঁ মাইনাস এক্স এক্স টু ওয়ান y2 মাইনাস y1। বাই ওয়ান। হুম। জ্যামিতিক চিত্রটির নাম সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এই দুই বাহু ওপি এবং ও কিউ এর দৈর্ঘ্য সমান। হুম। দুইটা বাহু সমান হলে একটি। তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। হ্যাঁ। দুইটা বাহুর মান 3 3 আসছে, 3 3, এই জন্য এটা সমবাহু ত্রিভুজ। তিনটাই যদি 3 আসতো হুম। তাহলে এটা কি হতো? সমবাহু ত্রিভুজ। হুম। দুইটা সমান হয়েছে, এই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ। আচ্ছা। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এত 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 সমতলে এদের অবস্থান দেখাও এবং ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। হুম। এ অধ্যায় তো সহজ। সহজই তো। ও। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে কি ত্রিভুজটি অঙ্কন করো এবং পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। হুম। তাহলে এই যে আমি ত্রিভুজের স্থানাঙ্ক বসালাম। মানে এইভাবে এই যে আগের যে উদাহরণগুলো দেখলাম এগুলা হুম। ওরকম। হ্যাঁ। তাহলে এ থেকে বি এগুলা পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত বের কর। এ থেকে বি পর্যন্ত সূত্র কি? x2 মাইনাস x1 হোল স্কোয়ার ওয়াই টু বাই প্লাস y2 ওয়ান মাইনাস y1। তো x2 মানে হচ্ছে 2, 2 মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার। স্কয়ার তারপরে হুম। 5 স্কয়ার ইকুয়াল টু 5। হুম। তারপরে বিসি বাহু দৈর্ঘ্য এসি বাহু দৈর্ঘ্য এভাবে বের করে ত্রিভুজের হুম। পরিসীমা বের করছে শেষ। হুম। পরিসীমা বের করছে, শেষ। আমি এগুলা করি। হুম। তারপর উদাহরণ 4। হুম।
দেখা হচ্ছে আধারিত বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের চারটি হুম। শীর্ষবিন্দু। হ্যাঁ, তো আমি এ থেকে বি বের করলাম, বিসি বের করলাম, সিডি বের করলাম, এডি বের করলাম। বাহুগুলো হুম। বের করার পরে আমরা কি দেখলাম? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সুতরাং বলা যায় এটা একটি সামান্তরিক। হ্যাঁ, দুইটা বাহু হচ্ছে সমান, তার মানে এটা কি? সমান্তরিক। সামান্তরিক। হুম। এবার আমরা কর্ণ দেখব। কর্ণের দৈর্ঘ্য। হুম। কর্ণ যদি সমান হয়ে যায় তখন কিন্তু সে আর সামান্তরিক থাকে না, তখন সে আয়তক্ষেত্র হয়ে যায়, তাই না? হ্যাঁ। দেখি কর্ণ সমান কিনা। বিডি এর কর্ণের দৈর্ঘ্য আছে 10, আর এ বি। এসি, এসি কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ। বিডি কর্ণের দৈর্ঘ্য এত। হুম। এখন বিডি, হুম। এখানে তো আছে বিডি কর্ণের দৈর্ঘ্য হ্যাঁ, 10। এবং বি স্কয়ার। হুম। এসি কোথায়? এই প্রশ্নে এসি বের করেনি। হ। এসি বের করা লাগতো, বের করলে পারে আমরা বুঝতে পারতাম এটা আয়তন নাকি। ও। আচ্ছা, আমরা এমনি দেখি এই জায়গায় এডি এর মান। হুম। এভাবেও প্রমাণ করা যায়। এরা যেভাবে বিডি করছে, কর্ণের এরা পিথাগোরাসের সূত্র দিয়ে প্রমাণ করছে, এভাবে প্রমাণ করা যায়। আচ্ছা। আমরা যদি এভাবে প্রমাণ না করি, আমরা যদি এসি বের করি আর হচ্ছে বিডি বের করি, তাহলে দুইটা কর্ণ সমান হলে অটোমেটিক্যালি আয়তক্ষেত্র। ওইভাবে প্রমাণ করা যায়। ও, এরা এসি বের করেন, এরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছে। মানে হ্যাঁ, প্রমাণ করছে যে এটা একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্রের এই যে কিন্তু কোণ এটা কি, কি? এটা কিভাবে বুঝবো এটা আয়তক্ষেত্র? কিন্তু চিত্র তো মানে আয়তক্ষেত্র আহ, বুঝাচ্ছে না। আয়তক্ষেত্রের একটি কোণ 90 ডিগ্রি না, মানে হ্যাঁ। চারটি কোণ 90 ডিগ্রি। এরা পিথাগোরাসের হ্যাঁ। সূত্র দিয়ে দেখাইছে যে এই জায়গায় পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়। আর পিথাগোরাসের সূত্র সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই হয়। হ্যাঁ। তার মানে বিএডি হচ্ছে সমকোণ। হ্যাঁ। যেহেতু সমকোণ পেয়ে গেছি, তার মানে কি এবিসিডি একটি আয়তক্ষেত্র। ও। এরা এইভাবে প্রমাণ করছে। হুম। আমরা চাইলে এসি হুম। বের করে এসি আর বিডি সমান রূপ করে এভাবে আয়তক্ষেত্র করতে পারি। বুঝছি। 0 থেকে 6, 6 ছক 36, 36 আর 7 আর হচ্ছে 1, 8, 8 64, 64 আর 36 যোগ দিলে হয় 100, √1/100 মানে কত? 10। এই যে দেখ, এসি এর মান আসে 10, তাহলে এসি এর হ্যাঁ। মানও 10, বিডির মানও 10, তার মানে এটা আয়তক্ষেত্র। এসি বিডি সমান হলে আয়তক্ষেত্র। কর্ণ দুইটা সমান হলে কি আয়তক্ষেত্র। আমরা, এখানে দুটা বের করি। হ্যাঁ, আমরা যদি শর্টকাটে এই জায়গাতে এসি আর বিডি বের করি তারপরে হবে হুম। আয়তক্ষেত্র বের করা যাবে। আচ্ছা, তারপরে। এটা একটি ত্রিভুজ হুম। নির্ণয় করো। হুম। ত্রিভুজ তৈরি করা যায় না। দেখা যে এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না। আচ্ছা। এটা একটা প্রদত্ত বিন্দু সমূহ এক্স এর সমান্তরাল তাদের অবস্থান নির্ণয় হলো। আমরা তাকে একমাত্র এবং সমষ্টি দেব অপেক্ষা বড় তৈরি দৈর্ঘ্য ইবি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখি? এই যে এটা যদি আমার ত্রিভুজ হয়, এই জায়গা যদি 3 হয়, এই জায়গা যদি 4 হয়, তাহলে এই জায়গা 5। হ্যাঁ, অতিভুজ সবসময় মানে বড়। তৃতীয় বাহু অপেক্ষা হুম। বড়। এখন 3 আর 4 যোগ করলে অবশ্যই 5 থেকে বড়। 3, 5 যোগ করলে হ্যাঁ, অবশ্যই 4 থেকে বড়। থেকে বড়। বা 4 আর 5 যোগ করলে অবশ্যই 3 থেকে বড়। অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হয়। হুম। হুম।
তাহলে আমরা এখন এ থেকে বি পর্যন্ত নির্ণয় করব, বি থেকে সি নির্ণয় করবো, এ থেকে সি নির্ণয় করবো, তাই তিনটা বাহু পাবো। তিনটা বাহু বের করার তারপর পরে আমরা দেখাবো যে আসলে এ বি আর বিসি যোগ করলে 6√2 হয়, যেটা এসি এর সমান। কিন্তু সমান তো হওয়া যাবে না, বড় হওয়া লাগবে। অর্থাৎ এটা দ্বারা ত্রিভুজ গঠন হয় না। হ্যাঁ, ওই জন্য ত্রিভুজ গঠন হয়নি। হয়ে গিয়েছে। হুম। সোজা না? হ। খুবই সোজা এই অধ্যায়। তুই যে রুমে থাকিস ওখানে একা একাই থাকিস? না, আরেকজন আছে। ও, তোরা আচ্ছা। ভাত খাচ্ছিস? হ্যাঁ, ও। এটা ইজি। এই প্রশ্নে মাইনাস একটু ডিস্টার্ব করতে পারে। এই যে -3 মাইনাস, আচ্ছা, 7। প্রথমে আগে -7, x2 -x1। হুম। x2 -x1 দেওয়া যায়, আবার কি x1 -x2 দেওয়া যায়। কেন? কারণ এই যে হুম। স্কোয়ার হচ্ছে, যে স্কোয়ারের মধ্যে ঋণাত্মক মানে কোনো ডিস্টার্ব নাই। হ্যাঁ। এই জন্য আমি এই জায়গায় সূত্র দেওয়ার সময় x2 -x1 দিতে পারি, x1 -x2 দিতে পারি। আচ্ছা। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমি যদি এখানে -7 আর -3 নেই, মধ্যে আসবে একটা বিয়োগ। হুম। তার মানে কেন? -7, x2 -x1 না? হ্যাঁ, তার মানে x2 মানে হচ্ছে মাইনাস। -7। হ্যাঁ, আর হচ্ছে এই -3টা হচ্ছে x1। সেটা তো বুঝলাম, কিন্তু মাইনাস কেন নিচ্ছি মধ্যে? সূত্র কি? ও, সূত্র মাইনাস আছে, আচ্ছা। হ্যাঁ, x2 -x1, এখন x1 হচ্ছে আবার -3। হ্যাঁ, বুঝছি। তার মানে মাইনাস মাইনাস আবার +3 হয়ে গেল, এই জায়গাতেই আচ্ছা, অঙ্কের ভেজাল। হ্যাঁ বুঝছি। ঠিক আছে। তারপরে এটা। হ্যাঁ। আর পাশেরটা কি? এটা তো ইজি, তার মানে 3 - 7, 3 - 7 স্কোয়ার। হুম। টোটালি আসলো কি? হয়ে গেছে। আবার 49 আবার কিন্তু একটা তিরিকে রুট আছে। 9। আবার একটা রুট আছে। তার মানে 3 থেকে 7 হুম। বাদ দিলে -4 স্কোয়ার, প্লাস 3 থেকে 7 বাদ দিলে -4 স্কোয়ার, তার উপর আবার রুট। তো -4কে স্কোয়ার করলে কত হয়? 16। 4 × 4 = 16, 16 + 16, উপরে আবার রুট। 8.60। আচ্ছা, তাহলে এই জায়গায় কত আসে? 16 16, তার মানে 2 × 16 রুট, তার মানে 16 √2, প্লাস কিন্তু 16কে 32। রুট করলে হয় 4, তার মানে 4√2। আচ্ছা, পয়েন্ট আকারে লিখলে হবে না? হ্যাঁ, পয়েন্ট আকারে লিখলে কত আসে? ও। √2 এর মান 1.41, তাহলে 4 × 4 = 4, 4 × 4 = 16, সাথে থাকে আগে থাকে 1, 4 × 4 = 5, 5.64 আসে। ও আচ্ছা, কিন্তু আমার আগে কত আসছিল? একটু দাম। দিতে 8 করলু। হ্যাঁ, হ্যাঁ। √2, √গুণ 16। হ্যাঁ, ওটাই আসে 5.65। হুম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে গ নাম্বার তো ইজি, a - b² প্লাস b - a², হ্যাঁ, বা b - a² প্লাস a - b²। তাহলে রুট মাইনাস বি ওভার হোল স্কয়ার। b - a² প্লাস এ a - b²। মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, যদি আমি এটা ইয়ে করি, b - a² আর a - b² একই জিনিস না? হ্যাঁ, তার মানে 2 × a - b², তাহলে √2 × a - b। কিন্তু এর আগে তো বি মাইনাসে আছে না? হুম। মানে তাহলে তো
এখানে মানে বি মাইনাস এ। ও হুম আচ্ছা, এর হোল স্কয়ার আছে, তাহলে তো প্লাস এমনি হয়ে যাচ্ছে। হুম মানে আমি বলতে চাচ্ছিলাম যে বি মাইনাস এ, এখানে তো এর আগে মাইনাস আছে আর বি এর আগে প্লাস আছে, তাহলে এই যে হুম 2 × a মাইনাস বি, তাহলে তো এখানে হুম এর আগে মাইনাস আসছিল না এখানে। হুম স্কোয়ার আছে এখানে যে। তো আর ও হ্যাঁ, ওটাই তো করছি যে স্কয়ার থাকলে তো প্লাস হুম হয়ে যাবে। হুম বি এ মাইনাস এক আমি মাইনাস ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এরপর যখন আবার স্কোয়ার মারবো তখন এটা অটোমেটিক্যালি মাইনাস তাহলে ভ্যানিশ। হ্যাঁ। তাহলে এটা উত্তর। হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা আসে সাইন স্কোয়ার থিটা প্লাস cos। কজ স্কোয়ার থিটা রুট 1 নাম্বার, তাই না? মানে অ্যান্সার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। হুম, সাইন মাইনাস জিরো হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ। আবার হ্যাঁ। কস থিটা মাইনাস জিরো হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। হ্যাঁ। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে রুট ওভার 1 মানে 1। 1 হচ্ছে। হুম, 2 নাম্বার, তেমন কিছু না, খালি ভগ্নাংশ। হুম। কর। তাহলে হাফ প্লাস 3/2 হোল স্কোয়ার হুম। প্লাস 2 + 1 হোল স্কোয়ার রুট, তাই না? হুম। তা এখানে 2 + 1, টু হুম, প্লাস ওয়ান হ্যাঁ। ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ। হাফ আর থ্রি বাই টু, তাহলে 3/2 মানে 1.5 আর হাফ মানে অর্ধেক, যোগ করলে হয় 2। প্লাস 3, 4 + 9, 3.60। √13। √13 কি ইয়ে করলে 3.60। 3.60 তোর বের করার দরকার কি, তুই এটুকু বের করে রেখে দিবি। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। 2 নাম্বার কি কয়, 2 নাম্বার কয় যে এটা হচ্ছে যে এক ত্রিভুজ, এই ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ কিনা। তো আমরা কি করব, প্রথমে এ বি বের করব, তারপর বিসি বের হুম। করব, তারপর হুম। এসি বের করব। সিডি এসি ও এসি, অর্থাৎ তিনটা বের 2 9। করলাম, বের করার পরে দেখাবো যে কি যে কোনো দুইজন সমান। হ্যাঁ, দেখে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তখন এটি একটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ একটি ত্রিভুজের শীর্ষ 35 × 45